পড়াবেন নাকি? হ্যাঁ আজকে আচ্ছা পড়ান। আজকে শুরু করে দেন। আর বলে আসেন যে আমরা এরপরে আমরা মোবাইল শেষ করার পরে ইয়ে আনতে যাবো। কম্পিউটার কয়টা বল হয়েছে কয়টা স্যার? গোল হচ্ছে কয়টা হইছে? 7টা। সপ্তাহে যে আমাদের এটা কই না কই লাগানো তো শুরু করুন স্যার শুরু করতেছি স্যার নাম্বারগুলো সব আপনার আসো আমরা সবাই আসো 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 আগে দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা 300 একে যদি কর সব তো চলে গেছে না যাচ্ছে আমরা যা শুরু করলাম অথবা একটা শেষ করে পরে আবার জি স্যার তো দেখো আমরা এখন 15 নম্বর চ্যাপ্টার শুরু করব তো 15 নম্বর চ্যাপ্টারের একটা ব্যাপার লক্ষ্য করো যে প্রথম কোশ্চেন যেটা সেটা আমরা দেখব এখন প্রথম কোশ্চেনটা হলো যে বলছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিছে কত 6√3 বর্গ মিটার তোমাকে বলছে পরিসীমা কত তা বের করতে বলছে কি বের করতে বলছে পরিসীমা বের করতে বলছে সো পরিসীমা আমরা কিভাবে বের করব পরিসীমা জানার আগে তোমার সমবাহু ত্রিভুজের একটা বাহু জানা লাগবে তাই না তো বাহুটা কিভাবে জানবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো একটা ব্যাপার লক্ষ্য করো সেটা হলো যে সমবাহু ত্রিভুজ এই যে দেখো একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কত a তো প্রত্যেকটা বাহু হলো a আচ্ছা এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে √3/4 a²। তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a²। আচ্ছা এখন দেখো তো এখানে ক্ষেত্রফল কত দিয়ে দিছে 6√3 তাহলে এখানে আমরা কি লিখতে পারি 6√3 আর এখানে কত √3/4 a², তাই না দেখো উভয় পাশ থেকে কিন্তু আমরা এই √3 কি কেটে দিতে পারি তো কেটে দেওয়ার পর এটা যদি এই পাশে চলে আসে তাহলে কত হয় বলো তো এটা হয় তোমার 4 6 24 তাহলে a² সমান সমান কত বলো তো 24 তো আমি যদি একটা ব্যাপার তোমাদেরকে বোঝাই যে a² সমান সমান 24 তাহলে a সমান সমান কত √24 তার মানে একটা ব্যাপার সিম্পলি বোঝো √24 এই যে দেখো √24 আর √24 তার মানে প্রত্যেকটা বাহু কত √24 এখন আমরা যেটা করব যে আমরা জানি যে আমাকে বলছে এই ত্রিভুজটার পরিসীমা বের করতে পরিসীমা মানে কি ত্রিভুজের পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল তার মানে √24 প্লাস √24 প্লাস √24 তুমি যদি ক্যালকুলেটরে চাপো তাহলে তোমার আনসার দেবে কত বলো তো 14.69 দেবে তুমি চাইলে ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো সো আমরা এর পরবর্তী প্রবলেমে যাই পরবর্তী প্রবলেম দেখো দেখো এর পরবর্তী প্রবলেমটা দেখো সহজ থেকে আমরা কঠিনে যাব তো দেখো এখানে এখন আমরা যেটা করব সেটা হলো যে দেখো এইখানে দেখো তিন না একটু বড় করব
তো দেখো আমরা 3 নাম্বার প্রবলেমটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা কি বলতো লম্ব, এটা কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, আর এটা অতিভুজ দেওয়া আছে। তাইলে এই যে লম্বের মান কত দেওয়া আছে 4, আর অতিভুজের মান দেওয়া আছে কত 5। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই ভূমির মানটা কত হবে বলতো, এই ভূমির মানটা হবে কত 3 হবে। যদি আমরা পিথাগোরাসের সূত্রে ফেলি তাহলে বের হয়ে যাবে কিন্তু যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এইখানে আনসার হবে কত বলতো 3 নাম্বারটা। সো আমার 3 নাম্বার প্রবলেম ওকে। এইবার আমরা দেখো এই প্রবলেমটা করার জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হলো তোমাকে একটু বেসিক জানা লাগবে। সেটা হলো বেসিকটা হালকা করে আমি একটু বলি, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। সেটা হলো দেখো আগে একটু বেসিকটা আমরা একটু পড়ি। দেখো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, আর মনে করো ত্রিভুজটার নাম হলো এ বি সি। সো এটার শীর্ষবিন্দু আর এটা হলো শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি, এটা না, শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা নিলাম। তাহলে এটা শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি। এখন শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যোগ করো তাহলে এটাকে বলা হয় মধ্যমা। এটাকে বলা হয় মধ্যমা বলা হয়। কি বলা হয় এটাকে? মধ্যমা বলা হয়। মনে রাখবা মধ্যমা যদি আঁকো তাহলে ত্রিভুজের পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান দুইটা ভাগে ভাগ হয়। তার মানে এতটুকু সমান সমান কি বলতো এতটুকু। তার মানে আমি যদি বলি যে এতটুকু যদি হয় 2 তাহলে অবভিয়াসলি এতটুকু কত হবে 2 হবে। বুঝছো আমার কথা? এই বেসিকটার উপরে ভিত্তি করেই আমরা কি এই প্রবলেমটা সলভ করব। তার মানে মধ্যমা যদি আঁকা হয় তাইলে মধ্যমা কি হবে বলতো, মধ্যমা পুরা ত্রিভুজটাকে সমান দুইটা ক্ষেত্রফলে বিভক্ত করে। ওকে, তাহলে এই বেসিকটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা সুন্দর করে আমরা দেখো প্রবলেমটা সলভ করি। তো দেখো প্রথমটা যেটা বলছে যে এখানে একটা ফিগার দিয়ে দিছে তোমাকে। দেখো ফিগারটা দেখো, এই যে এবিসি একটা ত্রিভুজ দিছে, এবিসি একটা ত্রিভুজ দিছে। সো এবিসি ত্রিভুজের তোমাকে কি বলছে, তোমাকে বলছে এবি বাহু নির্ণয় করতে বলছে। এর আগে একটু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি একটু দেখাই। দেখো প্রশ্নটা প্রশ্নটা হলো দেখো এখানে বলছে বিসি এর মানটা কত বলো তো। বিসি এর মানটা বলছে 8 সেন্টিমিটার। এই যে দেখো বিসি এর মানটা কত দিছে 8 সেন্টিমিটার। আচ্ছা এসি এর মানটা কত দিছে, এই যে এসি এর মানটা দিছে 10 সেন্টিমিটার। আচ্ছা আর বলছে ডি আর ই কি বলছে বলো তো, এবি ও এসি এর মধ্যবিন্দু। তার মানে এই যে দেখো এবি এর মধ্যবিন্দু আমি যদি আরেকটু বড় করি তাহলে বুঝতে পারবা যে এই যে দেখো এবি এর মধ্যবিন্দু কত বলো তো, এই যে ডি। এবি এর মধ্যবিন্দু কত ডি, আর এই যে এসি এর মধ্যবিন্দু কত বলো তো ই। ওকে, তাহলে এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো ক্ষেত্রফল কেমনে বের করবে, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজে এটা যদি 8 হয়, এটা যদি 10 হয়, তাহলে পিথাগোরাস যদি ফেলি তাহলে এটা কত হবে, অবভিয়াসলি এটা 6 হবে। এটা কত হবে 6 হবে, এটা হবে 6। সো আমরা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল, পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রথমে বের করি। দেখো পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত 8, আর উচ্চতা কত বলতো, উচ্চতা হইল 6। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করলে দেখো এটা হলো কত, 2 দিয়া যদি কাটি তাহলে এটা হয় 4, তাহলে 4 6 24। এখন এই যে আমরা যে বেসিকটা শিখলাম না, এই বেসিকটা এখন কাজে লাগবে। আচ্ছা বলো তো পুরাটার ক্ষেত্রফল কত বলো তো 24। এইটাকে যদি শীর্ষবিন্দু মনে করো, এই দেখো পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত 24। এখন আমি যদি তোমাদেরকে একটু জুম করে ভালো মতো বোঝাই যে দেখো এটা শীর্ষবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু, আর এইটা কি বিপরীত বাহু না? এটা কি বলতো, এটা কি বিপরীত বাহু না? তাহলে বিপরীত বাহুর এটা কি মধ্যবিন্দু না? তাহলে এটা কি হয় বলতো, মধ্যমা। এটা কি হয় বলতো, মধ্যমা। তাহলে মধ্যমা যদি হয় তাহলে বলতো পুরাটা ছিল 24, তাহলে এইটুক কত বলতো, পুরা এটা মধ্যমা হইছে কারণ এটা হলো বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে পুরা ত্রিভুজটা কি সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো সমান দুইটা ভাগে যদি ভাগ হয় তাহলে আমরা পুরাটা যদি 24 হয় তাহলে এইটুক কত বলতো, এইটুক হইলো 12। আর এই যে দেখো এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ এ বি ই, এতটুকু কত, এতটুকু 12।
তাইলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা এ বি ই এটা কি বলতো 12। তাইলে এখন আরেকবার বলতে পারি এটাও কিন্তু এই যে দেখো এটা যদি শীর্ষবিন্দু হয়, অন্য কালার করবো কিভাবে, এটা কালারটা চেঞ্জ এখানে নিচের ওই তীর চিহ্নে ক্লিক করেন, পাশে তীর চিহ্ন, পাশে তীর চিহ্ন আর ওইটার পাশে তীর চিহ্ন। তাইলে ওই যে পাশে তীর চিহ্ন। ওকে, তাহলে এটা হলো শীর্ষবিন্দু, এই যে দেখো এটা হলো শীর্ষবিন্দু, আর এটা কি বলতো বিপরীত বাহু কি বলতো এ বি, বিপরীত বাহু এ বি, তাহলে এটা কি বলতো মধ্যমা। তাহলে এতটুকু ক্ষেত্রফল কত বলতো 12। তাইলে বলতো পুরোটা যদি 12 হয়, যেহেতু এটা মধ্যমা হয়েছে তার মানে এতটুকু কত 6, এতটুকু কত 6। এখন দেখো প্রশ্নের মধ্যে তাকায় দেখো, তোমাকে কিন্তু বের করতে বলছে কি বলতো, তোমাকে বের করতে বলছে ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল। তাহলে বিডিই এর ক্ষেত্রফল কত আসলো বলতো, এই যে বি, এই যে দেখো বিডিই এতটুকুর ক্ষেত্রফল কত বলতো 6। এই যে অপশনে দেখো 6, এই যে অপশন দেখাও, এই দেখো অপশনে 6, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। কি হলো হলুদ নিলে দেখা যায় না। পিছনটা কাটা দাও, পিছনটা কাটা দাও। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা দেখো এখানে আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল 2 নাম্বারটা, এখন আমরা এই 2 নাম্বারটা দেখব। হ্যাঁ দেখো 2 নাম্বারটা দেখার জন্য আমাদের আচ্ছা 2 নাম্বারটা দেখার জন্য তোমাদের একটু হালকা লম্ব বিক্ষেপ সম্পর্কে একটু জানতে হবে। দেখো এখানে দেখো, আমি যদি এই রেখাটার কথা বলি এ বি, বলো তো এই রেখাটা লম্ব বিক্ষেপ কত হবে। এই যে দেখো এদিক দিয়ে একটা লম্ব আঁকলাম, মানে এই রেখাটার ছায়ার পরিমাণ কতটুকু হবে, এতটুকু। তার মানে এই রেখাটা লম্ব বিক্ষেপ হবে বিডি। আবার মনে রাখবে এই রেখাটা লম্ব বিক্ষেপ কত বিডি। সো লম্ব বিক্ষেপ যদি জানো তাহলে তুমি কি করতে পারবা, এই যে এখন এমসিকিউটা করতে পারবা। দেখো আমি তোমার বলি এটা একটা জ্যামিতি, আমরা হায়ার ম্যাথে করছি প্লাস জেনারেল ম্যাথেও আমাদের 15 চ্যাপ্টারে আছে এই জ্যামিতিটা। সো আমি এখন তোমাদের একটু শর্টকাটে দেখাই। যায় না কেন, কি হয় না? যায় না কেন, কোনটা? এটা যায় না কেন, এটা এটা হ্যাঁ এটা এই যে এখানে করে দিতে। না মানে এটা হলো মুছে না কেন। আপনি লিখতেছেন এটা দিয়ে লিখলে এই যে এই রেস দিয়ে মুছবে। ও আচ্ছা এবার ঠিক আছে, আর ওটা দিয়ে লিখলে ওটা তো দরকার ধরার দরকারই নাই। ঠিক আছে, আচ্ছা আপনি ওই যে এটা দিয়ে লিখবেন, এরপরে এই 3 ডটে ক্লিক করে এটা দিয়ে মুছবেন। হুম আর এই দুটো সিলেক্ট থাকলে স্ক্রল হবে না, এটা আনসিলেক্ট করে তারপর স্ক্রল। আচ্ছা ঠিক আছে স্ক্রল করে ঠিক আছে। আচ্ছা এটা মুছবেন, এটা মুছলে এই যে এটাতে ওকে, তাহলে দেখো বন্ধুরা এখানে আমাকে প্রশ্নটাতে 2 নম্বর প্রশ্নে যা বলছে তাই একটু দেখি আমি। 2 নম্বর প্রশ্নে আমাকে বলছে যে এবিসি ত্রিভুজের সি কোণটা যদি স্থূলকোণ হয় এবং এডিটা বিসি এর উপর যদি লম্ব হয়, তাইলে তোমাকে বলছে কোনটি সঠিক। সো সঠিক আনসারটা দেখো, আমি বলছি সি কোণটাকে স্থূলকোণ বলছে। সো এই যে দেখো আমি একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে ফেলি, এটা হলো সি, এটা এ আর এটা বি। সো স্থূলকোণের বিপরীত বাহু কে বলতো, এটা কিন্তু একটা উপপাদ্য। স্থূলকোণের বিপরীত বাহু হইলো এ বি, এর উপরে কি দেই বলতো স্কয়ার দেই, মানে পিথাগোরাসের মতো। তো স্থূলকোণের বিপরীত বাহু কে এ বি, এর উপরে স্কয়ার। অপর দুইটা বাহু কে কে আছে বলতো বিসি আর এসি। তো বিসি আর এসি কে নিলাম, নেওয়ার পরে এদেরকেও স্কয়ার করলাম, স্কয়ার কইরা যোগ করলাম। এই যোগফলটা জীবনেও এবি স্কয়ারের সমান হয় না, এই যোগফলটা জীবনে এবি স্কয়ারের সমান হয় না। তো সমান তো করতে হবে, বিসি আর এসির মধ্যে যে কোনো একটা বাহু নিবা, কারে নিবা বিসি রে নিলা, তাহলে বাকি থাকে কে বলতো, বাকি থাকে এসি। এবার এসি এর লম্ব বিক্ষেপ দিবা, এসি এর লম্ব বিক্ষেপ কত, এই যে দেখো এসি এর লম্ব বিক্ষেপ, এই যে দেখো এসি এর লম্ব বিক্ষেপ হলো এই যে এতটুকু।
তাহলে এসি এর লম্ব বিক্ষেপ কত বলো তো? এই যে সিডি, একটু আগে শিখাইলাম যে লম্ব বিক্ষেপ মানে কি? ছায়া। এই যে এই রেখাটা ছায়া এতটুকু। তাহলে এই এসি এর লম্ব বিক্ষেপ নিবা, নেওয়ার পরে এটাকে দৈর্ঘ্য মনে করবা আর এটাকে প্রস্থ মনে করবা। দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে গুণ দিলে এটা হয় ক্ষেত্রফল, এটা দ্বিগুণ করবা, দ্বিগুণ করে এতটুকুর সাথে কি করবা? যোগ করবা। তাহলে এই পুরা ভ্যালুটা কার সমান হয়ে যায়? এই পুরা ভ্যালুটা এবি স্কয়ারের সমান হয়ে যায়। দেখো তো অপশনের মধ্যে এটা দেখতে পাও নাকি? এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার টু বিসি ইন্টু সিডি। এই যে দেখো এটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? এই যে দেখো এটা কোথায় দেখতে পাচ্ছি? এই দেখো এবি স্কয়ার ইকুয়াল টু, এই দেখো 2 নম্বর অপশন, এবি স্কয়ার ইকুয়াল টু কি বলো তো? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার টু বিসি ইন্টু সিডি। দেখতে পাচ্ছ? তার মানে এটা তোমরা দাগায় দিবা। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন এর পরেরটায় যাই আমরা, এর পরের প্রবলেমে যাই। সো আমাদের টাইপ 1 শেষ, এবার আমরা একটু টাইপ 2 তে যাই। হ্যাঁ তাই তো। না নাম্বার দেখো এটা খুবই সহজ একটা এমসিকিউ। সেটা হলো যে এখানে দেখো একটা তোমাকে কিন্তু কি দিয়ে দিছে বলো তো? একটা ধরো এটা একটা সামান্তরিক তোমাকে দিয়ে দিছে, ও সরি রম্বস দিয়ে দিছে। এটা কি দিয়েছে বলো তো? রম্বস দিছে। সো রম্বস যেহেতু দিছে, এটা একদম সহজ একটা এমসিকিউ। আমি তোমাদের একটু দেখাই। দেখো এই রম্বসের একটা ব্যাপার লক্ষ্য করো, এসি কর্ণটা কত দিছে বলো তো? এসি কর্ণটা দিছে 24, আর দেখো বিডি কর্ণটা কত দিছে? 18। এখন তোমাকে বলছে রম্বসের ক্ষেত্রফল বের করতে। সো রম্বসের ক্ষেত্রফল বের করা একদম সহজ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সো তুমি এখানে মান বসায় দাও, এখানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো তো একটা কর্ণ কত দিছে? একটা কর্ণ দিছে 24, 18 দিছে। সো তুমি এখন এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখো তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, এটাকে তুমি কাটতে পারো কত দিয়া? যদি কাটো 9। এখন তুমি এটা কত হয় বলো? হাত থাকে 3, 9 দুগুণা 18, তার মানে আনসার কত হয়েছে বলো তো? 216। এই যে দেখায় দাও 216। আশা করি বুঝতে পারছো। এখন তারপরে দেখো বুঝতেছে না, এমন হচ্ছে কেন? ঠিকঠাক মতো কাজই করতেছে না। ওকে দেখো এরপরে যে কোশ্চেনটা আমরা দেখবো এখন 14 নাম্বারটা আগে দেখি একটু। 14 নম্বর অঙ্কটা দেখো, সামান্তরিকের ভূমি দিয়ে দিছে। সামান্তরিক ভূমি কত বলো তো? 8। তাহলে তোমাকে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে। এটা তো একদম সহজ, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে তুমি যদি এই ভূমি আর উচ্চতাকে গুণ করো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবা। তাহলে এটা কত বলতো? 8 12 96। 96 কোথায়? এই যে দাগাও। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো আমরা একটু 9 নাম্বারটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো 9 নাম্বারটা আমরা একটু ভালো মতো দেখবো, একদম বেসিক সহকারে বোঝার চেষ্টা করব। বলছে যে এখানে কি বলছে? কোন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? এটা ভালো মতো দেখো। সেটা হলো এখানে
দেখো আমি প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হলো যে দেখো তো এই যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত? এ। প্রত্যেকটা বাহু হলো এ। তাহলে বলো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো তো? a স্কয়ার। এখন বলছে এটার কর্ণ, বলছে এই ক্ষেত্রফলটা এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। এই দেখো এই যে কর্ণ, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি হয় a, তাহলে ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য কত হয়? √2a, তাই না? তাহলে এখন বলো, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা কত? √2a, তাহলে কর্ণটা হইল √2a। এখন বলো তো এই কর্ণের উপরে যদি আমি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেই, মানে স্কয়ার দেই, কর্ণের উপরে যদি কি দেই? আমি স্কয়ার দেই, তাহলে এটা কত হয় বলো তো? এটা হবে এই স্কয়ারটা রুটের উপর 2, আর এটা কি বলো তো? স্কয়ার। তার মানে এই ক্ষেত্রফলটা, এটা তো বাহু দিয়া ক্ষেত্রফল, এটা কিসের বলো তো? বাহু দিয়া ক্ষেত্রফল, আর এটা কর্ণরে বাহু বানায় ক্ষেত্রফল। তার মানে বলতো এই ক্ষেত্রফলের কয় গুণ? দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কয় গুণ? অর্ধেক। আশা করি আমার মনে হয় বুঝা গেছো যে এই ক্ষেত্রফলটা, এই যে দেখো বাহু দিয়া যখন আমি বাহুরে এ মনে করলাম, তখন ক্ষেত্রফলটা কত? a স্কয়ার। আর যখন তুমি কর্ণটাকে বাহু ধইরা তুমি যখন কি করছো বলো তো? তুমি স্কয়ার করছো, মানে তুমি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করছো, স্কয়ার করছো, তখন এটা কত বলো তো? এটা হয়ে গেছে 2a স্কয়ার। সো এটার কয় গুণ বলো তো? দ্বিগুণ। তাহলে এটার কয় গুণ বলো তো? অর্ধেক। সো অর্ধেকের মধ্যে তুমি দাগ দিয়া দাও। তাইলে অর্ধেকের মধ্যে দাগ দিয়া দাও। তাইলে এখানে আনসার হবে কত বলো তো? এই যে খ। আনসার হলো খ। আশা করি বুঝছো জিনিসটা। এইবার আমরা দেখব হইলো দেখো এটাও সেম প্রবলেম, দেখো এটাও সেম প্রবলেম। এই যে তোমাকে কি দিছে বলো তো? এসি একটা কর্ণ দিছে আর বিডি আরেকটা কর্ণ দিছে, তোমাকে বলছে এই রম্বসের ক্ষেত্রফল বের করতে। একটু আগে রম্বসের ক্ষেত্রফল বের করা শিখাইলাম না? কি বলো তো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে হাফ ইন্টু কত লিখবা বলো তো? 24 ইন্টু 18। একটু আগে কিন্তু এটা করছি না? তাহলে এটা আশা করি তোমরা পারবা। কিন্তু 19 নম্বরে যে একটু হালকা প্রবলেম হইতে পারে সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো তাইলে আমি একটু 19 নাম্বারটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝবা। ওকে, দেখো এখানে একটা কর্ণ দিছে 24, আর একটা কর্ণ দিছে কত বলো তো? 18। সো আমরা একটু লিখি। এই দেখো রম্বস আঁকি। এই দেখো একটা রম্বস আঁকতেছি। সো রম্বসের এই কর্ণটার কত দিছে বলো তো? 24। আর এই কর্ণটা কত দিছে বলো তো? এই কর্ণটা দিছে 18। সো আমি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বলো তো এই পুরাটা 24, তার মানে এতটুকু কত বলো তো? 12। আর এতটুকু কত বলো তো? 12। আর এই পুরাটা কত? এই পুরা কর্ণটা কত বলো তো? এটা তো বি, এটা ডি, আর এটা এ, আর এটা কি সি। তাহলে এই পুরা কর্ণটা যদি হয় 24, তাহলে এইটুক 12, এইটুক 12, আর এইটুক কত বলো তো? 18 দিছে পুরাটা, তার মানে এতটুক কত? 9, এতটুক কত? 9। ওকে, তাইলে এখন আমরা যেই কাজটা করব সেটা হলো যে আমাকে বলছে এই রম্বসটার পরিসীমা বের করতে। আমরা প্রথমত এইটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রির অপোজিট বাহু, এই যে 90 ডিগ্রির অপোজিট বাহু, 90 ডিগ্রির অপোজিট বাহু, এটা কি অতিভুজ। এই অতিভুজটা আমরা এখন বের করব। অতিভুজ মানে কি? এক বাহুর দৈর্ঘ্য, এটাই রম্বসের বাহু। সো আমরা যদি এটা বের করতে পারি, তাহলে প্রত্যেকটা রম্বসের প্রত্যেকটা বাহু সমান আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। তাহলে দেখো অতিভুজ স্কয়ার, এই দেখো অতিভুজ স্কয়ার মানে কি? এডি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমি হিসাবে কি বলতো? এই 12 কাজ করতেছে ভূমি হিসেবে, কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কিভাবে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস কত বলতো? লম্ব স্কয়ার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এডি স্কয়ার বলতো 12 স্কয়ার মানে কত? 144, আর 9 স্কয়ার মানে কত? 81। সো আমরা যদি এখানে 144 যোগ 81 করি, তাহলে এটা হয় 225। কত হয় বলতো? 225। আর আমরা এও জানি স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে √225
এটা কত হয় বলো তো 15 হয়। কত হয় বলো তো এটা হয় 15। সো আমাদের এডির ভ্যালুটা কত আসলো বলো তো 15। এখন তোমরা আমাকে বলো এই যে এডির ভ্যালুটা এটা কত 15, আর এটা কি একটা রম্বস, তো রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু কি সমান, তাহলে এটা 15, এটাও কত 15, এটাও কত 15, এটাও কত 15। তাইলে তোমরাই আমারে বলো ভাই এই পরিসীমাটা কত হবে, 15 যোগ 15 যোগ 15 যোগ 15। রম্বস মানে পরিসীমা মানে হলো সবগুলা বাহুর যোগফল। তাইলে দেখো সবগুলো বাহুর যোগফল 15 যোগ 15 যোগ 15, 4 15 কত 60। সো আমরা এখন 60 জায়গায় ফেলবো। তাহলে দেখো তো 60 কোথায় আছে, 60 60 60 60 60 60, এই যে 60। ওকে, আশা করি তোমরা এই যে 15 অধ্যায়ের আমি যে এমসিকিউ গুলা করাইলাম এগুলা তোমরা বুঝতে পারছো। তোমাদের আরেকটা এমসিকিউ আমি নিজে থেকে পড়াবো, সেটা হলো যে ওইটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, দেখো সবাই এখন আমরা যে এমসিকিউটা পড়াবো দেখো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো আমরা কি করলাম, এ, এটা কি বি, আর এটা হলো সি। এ বি এর মধ্যবিন্দু কত বলো তো ডি। আচ্ছা, এসি এর মধ্যবিন্দু কত বলো তো ই। আচ্ছা, এখন আমি এই দুইটাকে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এখন আমাকে যদি বলে যে এ ডিই, ত্রিভুজ এ ডিই ইস টু ত্রিভুজ এ বি সি কত, এটা যদি আমাকে বের করতে বলে, এটা 14 অধ্যায় একটু পর আমরা করব। তারপরে আমি একটু অগ্রিম দেখা দিই। দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এইখানে আমরা যদি এটাকে যোগ করে দেই, আচ্ছা এখন তোমরা আমাকে বলো এই পুরা ত্রিভুজের মধ্যে তাকায় দেখো, বলো তো এটা শীর্ষবিন্দু আর এটা কি বিপরীত বাহুর মধ্যবিন্দু না, তাহলে এটা কি বলো তো মধ্যমা না। আর এই মধ্যমাটা পুরা ত্রিভুজটাকে কি করে সমান দুইটা ভাগে ভাগ করে। তার মানে আমি যদি বলি এই পুরাটুকু কত বলো তো, এই পুরাটুকু যদি আমি ধরি, কথার কথা আমি একটা মান ধরে নেই, আমি ধরলাম এই পুরাটুকু কত বলো তো, আমি ধরলাম 2, এই পুরাটুকু কত ধরলাম 2, তাহলে এই পুরাটুকু কত 2। যেহেতু মধ্যমা ত্রিভুজটাকে কি বলতো, এই পুরা ত্রিভুজ আর এই পুরা ত্রিভুজকে কি করে বলতো, মানে পুরা ত্রিভুজটাকে সমান দুইটা ভাগে ভাগ করে। তার মানে এতটুকু 2 হইলে এতটুকু কত 2। এখন আমার কথা শোনো, সেটা হলো যে এটা কি শীর্ষবিন্দু আর এটা কি বিপরীত বাহুর মধ্যবিন্দু, তাহলে এটাও কি মধ্যমা। এবার তোমরা বলো তাহলে এই ত্রিভুজটাও কি বলতো সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল না, এই ত্রিভুজটাও সমান দুইটা ভাগে ভাগ হল। তার মানে এতটুকু কত বলতো, এত পুরাটুকু 2, তাহলে এতটুকু 1 আর এতটুকু কত বলতো 1। এখন আমাকে বের করতে বলছে যে এডিই আর ইস টু এবিসি এটা কত। আচ্ছা বলতো এডিই এর পরিমাণটা কত আসলো বলতো 1 আসলো, ইস টু বলতো এবিসি কত আসছে বলতো, এবিসি বলতো এই পুরাটুকু হইলো 2 আর এই পুরাটুকু হইলো 2, তার মানে পুরাটা বোঝায়, তাহলে পুরাটার মান কত আসে 4 আসে। বুঝতে পারছো আশা করি। তাহলে এই এমসিকিউটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এজন্য আমি করাইলাম, হইতে পারে তোমাদের বোর্ডেও আসবে, তোমরা একটু দেখো। তাহলে 15 অধ্যায় থেকে আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলা করাইলাম, আশা করি এই এমসিকিউ গুলা তোমরা করবা। এখন আমি চলে যাব 14 অধ্যায়। এখন আমি 14 অধ্যায় চলে যাচ্ছি। দেখো ওকে, খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই অধ্যায়টা স্কিপ করে, এর জন্য আমি বলতেছি যে এটা স্কিপ করবা না। এই অধ্যায়ের অন্তত এমসিকিউ গুলা ভালো মতো করে যাবা, খুবই ইম্পর্টেন্ট। আমার হাত কি তেলতেলা নাকি বুঝলাম না। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দেখো প্রথমে যে টাইপটা দিছে ভালো মতো বুঝবা, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রথম টাইপটাই মনে করো যে খুব গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা যেটা দেখবো, এখানে আমার বলছে এটা কি, হ্যাঁ জি স্যার, তাড়াতাড়ি না তাড়াতাড়ি
তাহলে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে তোমাকে কি বলছে, এটা হলো চ্যাপ্টারটার নাম হলো অনুপাত আর সমানুপাত। সো এটা হলো অনুপাত, বুঝতেই পারতেছো, ভাগফলের ব্যাপার। এখানে দেখো এবিসি ত্রিভুজে, দেখো এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ এর বলছে এবি ইস টু ডি সমান সমান কত 2:3। তাহলে তোমাকে বলছে ডিইএফ আর এবিসি কত, মানে আসলে এটা একটু ওই যে দেখো ত্রিভুজ ডিইএফ ইস টু কত বলো তো ত্রিভুজ এবিসি। এটা এখন কেমনে বের করবা আমি তোমাদের একটু বুঝাই দিই। এই যে দেখো খুবই সহজ একটা এমসিকিউ, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সহজ প্লাস অনেক ওকে। তাহলে দেখো আমরা দুইটা সদৃশকোণী ত্রিভুজ আঁকবো। কি ত্রিভুজ আঁকবো? সদৃশকোণী। এই যে দেখো এটা মনে করো যে এ বি সি, আর আরেকটা ত্রিভুজ কত বলো তো ডিইএফ। তাহলে এই যে ডিইএফ দুইটা ত্রিভুজ কি বলতো সদৃশকোণী। আমরা জানি যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুর উপর অঙ্কিত মানে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত, ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত কি হয়? অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়। তাহলে দেখো এখানে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের, ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল আর ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ এই দুইটার ক্ষেত্রফল সমান সমান কত হবে জানো? অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অনুরূপ বাহু মানে কি? এই যে এ বি আর এটার অনুরূপ বাহু কি বলতো ডি। তাহলে অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই দেখো এ বি এর উপরে কি দিছি অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি স্কয়ার, তারপরে কত বলতো ডিই এর উপরে কি বলতো স্কয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কইরা মানে ভাগফল কইরা যা পাবা অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দিয়া তুমি যদি অনুপাত করো তাহলে কি তাই পাবা। এটাই হলো আমাদের একটা জ্যামিতি আছে, হ্যাঁ, হায়ার ম্যাথের উপপাদ্য নয়, আর জেনারেল ম্যাথে 15 চ্যাপ্টারে এই উপপাদ্যটা আছে। সো মনে রাখবা ভালো করে। হ্যাঁ, এখন দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে আমরা যদি এখানে একটু দেখাই, আমাকে কিন্তু এখানে এ বি ইস টু ডি কত দিছে বলো তো? এ বি ইস টু ডি কত দিছে? আমাকে এ বি ইস টু ডি দিছে হলো কত বলো তো 2:3। কত দিছে বলো তো 2:3। সো আমরা এখন 2:3টা বসাই। দেখো তাইলে আমরা একটু দেখি 2:3টা বসায় ফেলি। এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, কিন্তু দেখো এ বি স্কোয়ার ইস টু ডি স্কোয়ার, এটা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি এ বি স্কোয়ার আর এটা কি বলতো ডি স্কোয়ার। আচ্ছা এই জিনিসটাকে তাহলে এ বি স্কোয়ার, তাহলে এটাকে একবারে এইভাবেও লিখতে পারি এ বি বাই ডিই কত বলতো হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন বলতো এ বি বাই ডি এর মান কত? এই এ বি বাই ডি এর মান কত বলতো? এই যে দেখো কত মান 2:3। তাহলে আমরা এখন বসায় দিব, এখানে মান বসায় দাও, মান বসায় দাও এটা। তাহলে এখানে আমরা এখন কি বসায় দিব বলো তো? মান বসায় দিব। হুম, আয় গেছে গা। আচ্ছা সমস্যা নেই, আবার লাগতেছি। ছোট হইতেছে না কেন? আরে তো পুরা। তাহলে দেখো এই যে এ বি বাই কত বলতো ডিই, এটা কি হোল স্কোয়ার বলতো? এ বি আর ডি ইস টু কত দেওয়া আছে বলতো? এটা দেওয়া ছিল কত 2:3 মানে 2/3। এটার উপরে কি বলতো স্কোয়ার করো। তাহলে স্কোয়ার করলে দেখো ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ ডিই এফ সমান সমান বলতো এই স্কোয়ার করলে 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় বলতো 4, আর 3 এর উপরে স্কোয়ার করলে কত বলতো 9। সো আমরা কি পাইলাম বলতো? এখন এটাকেও যদি আমি এভাবে লিখি ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ, এখন এটা কত বলতো 4/9। কিন্তু আমাকে বের করতে বলছি কি ডি মানে ত্রিভুজ ডিইএফ ইস টু কত বলতো ত্রিভুজ এবিসি। সো আমরা উল্টায় দেই, উল্টায় দিলে কত হয় ত্রিভুজ ডিইএফ মানে উল্টায় দিলে এটা হবে ডিএফ ইস টু ত্রিভুজ এ বি সি সমান সমান কত হবে 9:4।
সো আমার মনে হয় এই জিনিসটা বুঝছো, অপশনের মধ্যে কিন্তু এটা আছে। এই দেখো 9:4 কিন্তু আছে, এই যে দেখো 9:4। সো এটা বোঝা গেছো। এখন তারপরে দেখো, তারপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজ এবিসি এর ত্রিভুজের বি কোণটা কত বলো তো? 90 ডিগ্রি। বি কোণটা কত বলো তো? 90 ডিগ্রি। আর এখানে এ কোণের ইস্টু আর সি কোণ কত দিছে বলো তো? এখানে দিছে মানে এ কোণ ইস্টু সি কোণ সমান সমান কত? 3:6। সো তোমাকে বলছে যে এই এ কোণ আর সি কোণের মানটা আসলে কত। এটা তো খুবই সহজ, তুমি অপশন টেস্ট করেই বের করে ফেলতে পারবা। যেমন এ কোণ আর সি কোণ, দেখো তো কোন দুইটা কোণকে তুমি ইস্টু মানে কি ভাগ, কোন দুইটা কোণরে ভাগ করলে তুমি 3:6 পাও। দেখো তো এই যে আমরা দেখতেই পাচ্ছি অপশনের মধ্যে, এই যে এইটা দেখো, এই যে এই অপশনটার দিকে তাকাও, ঘ এই দুইটা কোণকে তুমি যদি কি করো বলো তো? ভাগ করো, তাহলে তুমি কত পাবা বলো তো? 3:6 পাবা। এই যে দেখো আমি একটু করে দেখাই, এই যে 60 আর এটা কত বলো তো? সরি, উপরে হলো 30 আর নিচে হলো 60। এটাকে যদি তুমি 0 কাইটা দাও তাহলে কত হয় বলো তো? এই 3/6, তার মানে কত বলো তো? 3:6। ওকে, আমার মনে হয় এই জিনিসটা বোঝা গেছো। আর তুমি যদি এটা ম্যাথমেটিক্যালি করতে চাও তাহলে এটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 দিয়ে করতে পারো, ঠিক আছে? বুঝছি। এখন দেখো তারপরে আমরা এখন যে এমসিকিউটা পড়াবো এটা হলো সবচেয়ে বড় মানে অনেক বেশি পপুলার একটা এমসিকিউ। সেটা পড়ানোর আগে তোমাদের হালকা করে একটু বেসিক জিনিসটা বুঝাই দিই, তাইলে মনে করো এই জীবনে এটা নিয়ে সমস্যা হবে না। দেখো এইখানে এই মনে করো একটা ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এই কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার আমি যদি একটা কোণের সমদ্বিখণ্ডক আঁকি, কি আঁকি বলো তো? সমদ্বিখণ্ডক আঁকি। এই যে দেখো এই কোণটার সমদ্বিখণ্ডক আমি আঁকলাম। সমদ্বিখণ্ডকটা কত বলো তো? সমদ্বিখণ্ডকটা এই বিসি কে যায় এই ডি বিন্দুতে ছেদ করছে। ওকে, তাইলে মনে রাখবা এই যে সমদ্বিখণ্ডক আকার মানে কি? কোণটা সমান দুইটা ভাগে ভাগ হইছে। সো একটা ব্যাপার মনে রাখবা, এই যে কোণের যেই দুইটা বাহু, এই যে কোণের যেই দুইটা বাহু, এই দুইটা বাহুর অনুপাত, এই দুইটা বাহুর কি বলতো? অনুপাত সমান সমান কি হবে জানো? এই যে সমদ্বিখণ্ডকটা আইসা যেখানে যে দুইটা ভাগে ভাগ করছে, এই দুইটা ভাগে ভাগ করছে, এই এতটুকু অংশ আর এতটুকুর অনুপাত সেম হবে। তাইলে বিডি ইস্টু কত হবে বলতো? ডিসি হবে। সো এই বেসিকটা যদি জানো, মনে রাখবা কোনো একটা কোণের যদি কি আঁকো? সমদ্বিখণ্ডক আঁকো, তাহলে সমদ্বিখণ্ডক রেখাটা যেখানে যায় মিলবে, ওটা যেই দুইটা অংশে বিভক্ত করবে সেই দুইটা অংশের অনুপাত সমান হবে। মানে এইটা আর এইটার অনুপাত, মানে এইটুকু বিডি আর ডিসির ভাগফল কার সমান হবে? এবি আর এসি এর ভাগফলের সমান হবে। সো আশা করি আমার মনে হয় জিনিসটা বুঝছো। তাহলে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখন আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে হয়ে গেছে কিন্তু, এই দেখো এবি, এই যে দেখো এমসিকিউ শেষ কিন্তু। দেখো এই যে দেখো এই যে সমদ্বিখণ্ডক কিন্তু আঁকছে, এই যে দেখো সমদ্বিখণ্ডক কিন্তু আঁকছে, সমদ্বিখণ্ডক আঁকছে কিন্তু। এই দেখো এবি আর কি বলতো? এসি। এই এবি আর এসি এর অনুপাত, এবি আর এসি এর অনুপাত কি হবে বলতো? বিডি আর ডিসি। এই যে 1 নাম্বার দেখো, এবি আর এসি এর অনুপাত সমান সমান কত হবে? বিডি আর ডিসি এর অনুপাত কি হবে বলতো? সমান হবে। তার মানে এটাই হলো আমাদের, এটা কিন্তু একটা উপপাদ্য, এটা কিন্তু একটা উপপাদ্য 14 অধ্যায়ের। তো এটা আমার মনে হয় বুঝছো। এরপরে আর অল্প কিছু সময়ের মধ্যেই আমি তো মনে করো যে এই 14 অধ্যায়টা শেষ করে দেব। যেই এই ইয়াগুলো ফোকাস করতেছি এগুলাই ভালো মতো করবা, ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই কমন পড়বে। সুন্দর হয়েছে, সাবাস। ওকে, তাহলে দেখো এখন একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো যে বসে এই যে দেখো বিসিটা দেখতে পাচ্ছ, বিসি, এই বিসি সমান্তরাল কি বলতো? ডি। আর বসে এই সমান সমান কত বলতো? সি। তার মানে আমি যদি তোমাদেরকে বলি এই সমান সমান সি, তাহলে এই যে দেখো এতটুকু আর এতটুকু কি বলতো? সমান। আমি একটু বড় করি তাহলে জিনিসটা বুঝবা।
ওকে, এবার দেখো তাহলে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে এই আর সি কি বলতো সমান, তার মানে এইটুকু আর এইটুকু যেহেতু সমান, তার মানে এটা কি বলতো মধ্যবিন্দু। এটা কি বলতো, এই ইটা কি মধ্যবিন্দু, এই ইটা মধ্যবিন্দু। এখন তোমাকে বলছে এ বি সমান সমান কত বলছে বলতো 8, এ বি সমান সমান কত বলছে 8, আর বিসি সমান সমান কত বলছে বলতো 6। তাইলে তোমাকে তারপরে কিছু কোশ্চেন করছে, সেই কোশ্চেনগুলো তুমি এখন উত্তর বের করবা। তাহলে এ বি সমান সমান কত বলছিল 8, আর বিসি সমান সমান কত বলছে, এখন এই জিনিসগুলোই আমি এখন তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো এটা হলো এ বি সি, এটা হলো মধ্যবিন্দু ডি, আর এটা হলো মধ্যবিন্দু ই। ওকে, এখন আমরা দেখব এ বি এর মান কত দিছে বলো তো, এই পুরা এ বি এর মানটা কত দিছে 8 দিছে। তাহলে এ বি এর মান আমরা লিখবো, এই পুরা এ বি এর মানটা কত 8। ওকে, তারপরে আর কি দিছে বিসি এর মান, বিসি এর মান কত দিছে, বিসি এর মান দিছে হইলো 6। ওকে, এখন আমরা ডি যোগ করে দেই, যোগ করে দিলাম। এখন প্রথমত আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে আচ্ছা বলো তো এই পুরাটুকু বলো তো 8, তাহলে বলতে পারবা এই এতটুকু কত, এতটুকু হবে 4, কারণ এটা না মধ্যবিন্দু। সো এতটুকু হলো 4। এখন দেখো আমরা এই প্রথম যে আমার অপশনের মধ্যে আছে, এক নাম্বার অপশনের মধ্যে কি দেওয়া আছে বলো তো, এই ডি এর মান কত বলো তো, ডি এর মান হলো এক নাম্বার অপশনের মধ্যে আমার ডি এর মান কত দেওয়া আছে 3। দেখি তো আমি টেস্ট করে দেখি তো 3 আসে কিনা। দেখো কেমনে আনি, প্রথমে তো আমি এই যে পিচ্চি ত্রিভুজটা আমি নিলাম এ ডিই, এই পিচ্চি ত্রিভুজ নিলাম এ ডিই। আচ্ছা বলো তো এইটুকু কত 4, আর ডি আমি যাই না, আর পুরাটা নেই, পুরা ত্রিভুজ পুরা এবিসি, তাহলে পুরা এ বি সি। এখন দেখো একটা এইটুকু কত দেওয়া আছে, এ বি এর মানটা কত দিছে 8, আর এই যে বিসি এর মানটা কত বলতো 6। এখন আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে অনুরূপ বাহু কত বলতো, এইটার অনুরূপ বাহু করতে বলতো, এই এডি এর অনুরূপ বাহু কত বলতো, এডি এর অনুরূপ বাহু কত বলতো এবি, আর এই ডি এর অনুরূপ বাহু কোনটা বলতো, ডিই এর অনুরূপ বাহু কোনটা বলতো বিসি। আমরা জানি যে অনুরূপ বাহুর অনুপাত কি বলতো সমান। এখন আমরা যেটা করব এডি এর মান বসায় দেই, এডি এর মান হলো 4, আর এবি এর মান কত বলতো 8, আর এখানে ডি তো আমাদের বের করতে হবে তাই না, আর এই বিসি এর মানটা কত দেওয়া আছে 6। স্যার জি স্যার, ভালো হচ্ছে, তাহলে দেখো আমি বুঝতেছি। এখানে 4 দিয়ে যদি কাটি তাহলে কত হয় 2, তাহলে এইখানে আর গুণন করলে কত হয়, আর গুণন এই 6টা আর গুণন হলে উপরে চলে আসবে, তাহলে 6 উপরে আর এটা, তাহলে এটা 2 একে 2, 3 দুগুণা 6, তাহলে ডি এর মান কত আসলো, ডি এর মান আসলো 3। তার মানে আমাদের অপশনে কিন্তু দেখো এই যে ডি এর মান কিন্তু 3 দেওয়া আছে, তার মানে এই অপশনটা কিন্তু এই অপশনটা কিন্তু হবে ডি এর মান 3। তারপরে আবার বলছে এবিসি ত্রিভুজ আর এডিই ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ। হ্যাঁ আমরা দেখেই বুঝতেছি যে এই যে দেখো এডিই, এই ত্রিভুজটা কি বলতো এডিই, আর এই যে পুরাটা কি বলতো এ বি সি, তাহলে এ ডি ই আর এই যে এ বি সি, এই দুইটা ত্রিভুজ দেখো দেখতে কিন্তু একই রকম, দেখতে একই রকম না, তার মানে ত্রিভুজটা কি বলতো সদৃশ, তার মানে 3 নাম্বার অপশনটাও কি কারেক্ট। এবার আমরা 2 নাম্বার অপশনটা দেখব, এই 2 নাম্বার অপশনটা কত বলতো, একটু আগে কিন্তু আমি বেরই করছি, 2 নাম্বার অপশনটা কত 4 না, 2 নাম্বার অপশনটা কি বলতো, এটা মধ্যবিন্দু ছিল না, তাহলে এটুকু কত বলতো 4। হ্যাঁ তার মানে আমি দেখতে পাচ্ছি যে 3টা অপশনই কি বলতো কারেক্ট, তার মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা অপশনই কিন্তু কি কারেক্ট। তাহলে 1 2 3 কোথায় আছে, এই যে দেখো গ নাম্বারে আছে। সো এটা আমাদের আনসার। এখন দেখো তারপরে আমরা এই যে দেখো এই এমসিকিউটা কিন্তু আমরা করাই ফেলছি একটু আগে, এই এমসিকিউটা এটা একটু কষ্ট করে বুঝা নাও, কারণ এই নিয়মের একটা এমসিকিউ পরীক্ষায় প্রত্যেকবার থাকে। এই যে 5 নাম্বারটা দেখো একটু ভালো করে বুঝা নাও, তাহলে দেখো 5 নাম্বারটা একটু ভালো করে বুঝা নাও, সেটা হলো যে চিত্রের মধ্যে বলছে যে এবিটা বড়, কার চেয়ে বড় বলো তো, এসি এর চেয়ে বড়, আর বলছে পিএ সমান্তরাল কিউসি, পিএ সমান্তরাল কত বলো তো কিউসি। তাহলে চিত্র অনুসারে তোমার এগুলা এখন তোমার অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট দেখো আমরা কিন্তু সবাই জানি, দেখো একটু ভালো করে,
ওকে দেখো এখন আমরা একটু ভালো মতো দেখলেই বুঝতে পারবো যে তাহলে এ বি সি ত্রিভুজ আমি আঁকি এ বি সি, হ্যাঁ এটা আমি আঁকলাম। তারপরে তোমাকে বলছে যে এই যে দেখো এটা বর্ধিত করছে, মানে এটাকে বর্ধিত করছে, তাহলে এটাকে যদি আমি বর্ধিত করি এই যে কিউ পর্যন্ত, তারপরে কি বলতো এটাকে যোগ করে দিছে। তাইলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে এটাকে বর্ধিত করে দিছে, তাইলে দেখো তো এই পুরা কোণটা কি সমান দুইটা ভাগে ভাগ হইছে না? এই পুরা কোণটা কি বলতো সমান দুইটা ভাগে ভাগ হইছে না? তাহলে এই যে দেখো সমান দুইটা এই চিহ্ন দিছে, এই যে দেখো এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন দ্বারা দেখাইছে যে এই দুইটা কোণ কি সমান দুইটা ভাগে ভাগ হইছে। তার মানে আমি একটু আগে কি শিখাইলাম বলতো, এতটুকু আর এতটুকুর অনুপাত। তাহলে এ বি ইস্টু কত বলতো, কত বলতো এসি সমান সমান কত বলতো বিপি ইস্টু কত বলতো পিসি। একটু আগে না বোঝাইলাম, তাহলে বিপি ইস্টু কত বলতো কত পিসি, তাই না? তাইলে দেখো এটা কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রথম অপশনটা যেটা বলছে এ সি কিউ আর কি বলছো সি এ পি, এই দুইটা কোণ সমান বলছে। হ্যাঁ দেখো আসলেই সমান। এই দেখো এ সি পি মানে কি বলতো কত বলছে এ সি কিউ, সরি এ সি কিউ, এই যে এই কোণটা, এই কোণটা আর কি বলছে বলতো সিএপি, সিএপি এই যে এই কোণটা, এই দুইটা কোণ সমান। এই দুইটা কোণ কেন সমান? কারণ দুইটাই কি বলতো, দুইটাই হলো একান্তর কোণ। দুইটা কি কোণ বলতো, এই যে একান্তর কোণ। এই যে দেখো এই কোণটা আর এই কোণটা কি বলতো সমান, কারণ এরা একান্তর কোণ। দেখো এই যে এই কোণ আর এই কোণ পরস্পর কি বলতো একান্তর কোণ। সো এই দুইটা কোণ সমান, তার মানে আমার 1 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট। ওকে, এবার 2 নম্বর অপশনটা আমি দেখব। 2 নম্বর অপশনটা আমি দেখব, সেটা হলো কি 2 নম্বর অপশনটা বলছে বিএপি আর এটা, হ্যাঁ সরি কোণ বিএপি আর কোণ এ কিউ সি, এই দুইটা ত্রিভুজ সরি এই দুইটা কোণ সমান। এখানে একটু ভুল আছে, এটা সর্বসম চিহ্ন আসছে, এটা সর্বসম হবে না, এটা হবে তোমার সমান সমান হবে, সর্বসম হবে না। তাহলে বিএপিটা দেখো তো, বিএপি মানে কি যে এই কোণটা না, আর এ কিউ সি মানে কি যে এই কোণটা না। তার মানে এই দুইটা কোণ কিন্তু সমান। এই দুইটা কোণ পরস্পর কি বলতো সমান। কেন সমান? কারণ এই যে দেখো কেন সমান, এই যে দেখো, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা কেন সমান হয় বলতো, কারণ এই দুইটা অনুরূপ কোণ, এই দুইটা অনুরূপ কোণ, দ্যাটস ওয়াই এই দুইটা কোণ সমান। তার মানে আমার অপশনের মধ্যে এই যে 2 নাম্বারটা এটাও কি বলতো সমান। তারপরে তোমার 3 নাম্বার অপশনে কি বলছে, 3 নাম্বার অপশনে বলছে এবিপি আর ত্রিভুজ এসিপি এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রটা কি সমান। হ্যাঁ তোমাদের আমি একটু আগে বলছিলাম যে দেখো ও এবিপি ত্রিভুজ আর কি বলতো এসিপি। আচ্ছা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ নাকি সমান না? তুমি দেখো একটা চিন্তা করো, এটা কি মধ্যমা? এই এপিটা কি মধ্যমা? জীবনে এটা কিন্তু মধ্যমা না। সো মধ্যমা না হইলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কেমনে সমান হয়? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি না বলতো সমান না। যদি মধ্যমা হইতো, এইটা এই এপিটা মধ্যমা হইতো, তাইলে এই দুইটা ত্রিভুজ কি হইতো বলতো সমান হইতো। তাইলে এইটা এখানে যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলছে না, সমান না, তার মানে এটা কাটা। এখন তাইলে আমার আনসার কত বলতো 1 আর 2, তার মানে 1 আর 2 হলো আমার আনসার। ওকে সবাই আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন এর পরেরটায় যাচ্ছি আমি, আর বেশি না 2-3টা করাবো, ঠিক আছে? দেখো আমি তোমাদের বলছিলাম একটা এমসিকিউর কথা বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই যে 12 নাম্বার। আমি একটু আগে কিন্তু আলোচনা করে আসছি, এই যে সেই 12 নাম্বারটা, এটা আমার মনে হয় এখন তোমরা নিজেরাই পারবা। এই যে 12 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা। দেখো 12 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা। ওই যে ক্ষেত্রফলের কত ইস্টু কত হয় এটা, এই দেখো 12 নম্বর, দেখো 12 নাম্বার এমসিকিউটা কিন্তু এখন তোমরা নিজেরাই পারবা। 12 নম্বর এমসিকিউটা তোমরা একটু আগে আমি কিন্তু যখন 15 অধ্যায় করাইছি তখন কিন্তু বলছি যে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। সো এটা তোমরা এখন পারবাই যে কত ইস্টু কত হয়, এটা আমি কিন্তু দেখাইছি একটু আগে। সো এটা কিন্তু ভালো করে শেখা যায়, এটা কিন্তু অনেকবার আসে পরীক্ষায়। হ্যাঁ তো এখন আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি এখন কিছু করাইতে হবে আমার, মানে যেগুলো আসলে একটু মুখস্থর মতো করাইতে হবে। হ্যাঁ মুখস্থর মতো, যেমন দেখো তোমাকে এইখানে দেখো
15 নাম্বার। তো দেখো এখানে তোমাকে বলছে চিত্রের মধ্যে কয়টা প্রতিসাম্য রেখা আছে, মানে এই যে 15 নাম্বার এর মধ্যে তোমার কয়টা প্রতিসাম্য রেখা আছে এই ফিগারটার মধ্যে। প্রতিসাম্য রেখা মানে কি সেটা আগে বোঝো ভাই। প্রতিসাম্য রেখা মানে হলো তুমি এমন ভাবে একটা রেখা আঁকবা যাতে করে সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়। মানে জিনিসটা যে কোনো একটা ফিগার তুমি যদি আঁকো তাহলে সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। দেখি তো এরকম কয়টা আঁকতে পারি আমি। এই যে দেখো একটু ভালো মতো বোঝো, আমি যদি এই দিকটা একটা রেখা আঁকি, দেখো সমান দুইটা ভাগে ভাগ হবে না। আবার আমি যদি এইভাবে করে আঁকি চিত্রটারে, তাহলে কি বলতো সমান দুইটা মানে সমান দুইটা ভাগে ভাগ হবে না। আবার বলতো আমি যদি এইভাবে করে আঁকি, এইভাবে 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 করে আঁকি, তাহলে কি সমান দুইটা ভাগে ভাগ হবে না। আবার বলতো আমি যদি এইভাবে করে আঁকি, তাহলেও কি বলতো এই দুইটা পার্ট কি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে বলতো এছাড়া আর তুমি কোনো রেখা আইকা জীবনেও কি করতে পারবা না, দুইটা অংশ সমান করতে পারবা না। তার মানে এই ফিগারটার ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা? 4টা। দেখো 1টা 2টা 3টা 4টা, 4-এ দাগায় দাও, ঠিক আছে। তাহলে তোমরাই আমার বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা? এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তারপরে আমি একটু বুঝাই দেই। দেখো এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি আমি, এই যে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো যার দুইটা বাহু সমান। তাহলে দেখো এই যে আমি একটু নাম দেই এ, এটা বি আর এটা সি। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কয়টা প্রতিসাম্য রেখা? এই যে দেখো আমি যদি খালি এই দিক দিয়ে একটা আমি যদি খালি কি করি বলতো, এই দিক দিয়ে একটা রেখা কি এই দুইটা ভাগে ভাগ হয়েছে, সমান দুইটা ভাগে। আর কোনো রেখা আইকা তুমি সমান দুইটা ভাগে ভাগ করতে পারবা না। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা? একটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা বলো তো? এই যে একটা, দেখো এই যে একটা। ওকে, আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা হয় দেখো। রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা হয় দেখো। এই দেখো রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা কয়টা হয় একটু দেখাই দেই। দেখো রম্বসের ক্ষেত্রে সো রম্বস, একটা সুন্দর করে একটা রম্বস আঁকো। এই যে দেখো একটা রম্বস আঁকতেছি, এই যে একটা রম্বস। রম্বস মানে কি? যার প্রত্যেকটা বাহু কি বলতো সমান, কিন্তু একটা কোনো কি হইব না, সমকোণ হইব না। এবার দেখো রম্বসের ক্ষেত্রে কয়টা হয়। এই দেখো তুমি যদি এইভাবে একটা রেখা আঁকো, দেখো ভাই দুইটা পার্ট কিন্তু সমান, দুইটা পার্ট কি হইছে বলতো সমান। আবার তুমি যদি এইভাবে আঁকো তাহলে কি বলতো দুইটা পার্ট সমান। আর কোনো ভাবে তুমি যদি এমনি আইকা দুই পার্ট কিন্তু সমান করতে পারবা না। দুই ক্ষেত্রফল, যেমন আমি যদি বলি যে এই পার্ট আর এই যে এই পার্ট, এই দুইটা ক্ষেত্রফল কিন্তু সমান হবে, বা এই দুই ক্ষেত্রফল কিন্তু সমান হবে, কিন্তু আর কোনোভাবে আইকা কিন্তু জীবনও তুমি কি করতে পারবা না, তুমি সমান করতে পারবা না। ঠিক আছে, তো আমি দেখতেছি রম্বসের প্রতিসাম্য রেখা কয়টা। রম্বসের প্রতিসাম্য রেখা হলো দুইটা। কয়টা বলো তো? দুইটা। তার মানে রম্বসের প্রতিসাম্য রেখা কয়টা? দুইটা। সো আমার মনে হয় তোমরা বুঝা গেছো। কই গেল? রম্বসের প্রতিসাম্য রেখা দুইটা। এবার তোমাকে যদি বলা হয় যে সুষম ষড়ভুজের কয়টা হবে, সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা কয়টা হবে, মনে রাখবা সুষম জিনিসের রেখা বাহু যে কয়টা হবে প্রতিসাম্য রেখা সেই কয়টা হবে। তার মানে সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে কি? 6টা বাহু দিয়ে উৎপন্ন হয়েছে, তো 6টা বাহু দিয়ে যেটা উৎপন্ন হয় সেটার প্রতিসাম্য রেখা কয়টা হবে বলতো? 6টা হবে। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদেরকে এখন বলি যে বলতো সুষম পঞ্চভুজের প্রতিসাম্য রেখা কয়টা? 5টা হবে। কয়টা হবে? 5টা হবে। সুষম বললেই বাহু সংখ্যা যা, প্রতিসাম্য রেখা তা। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। তাহলে দেখো এখন আমরা আরেকটা বলছে এই জিনিস, এই এমসিকিউটা কিন্তু আসে, সেটা হলো কি বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টা। বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টা? এবার এই জিনিসটাও একটু বুঝা নাও। বৃত্তের ভাই তুমি যদি একটা বৃত্ত আঁকো, বৃত্তরে যদি তুমি এইভাবে করে আঁকো, দেখো তো সমান দুইটা ভাগে ভাগ হইছে না। আবার তুমি যদি এইভাবে আঁকো সমান দুইটা ভাগে ভাগ হইছে না। আবার তুমি যদি এইভাবে আঁকো সমান দুইটা ভাগে ভাগ হইছে না। আবার যদি এইভাবে আঁকো সমান দুইটা ভাগে ভাগ হইছে না। তার মানে এরকম অসংখ্য রেখা তুমি কি করতে পারবা দিয়া, তুমি কি করতে পারবা বলতো? বৃত্তের সমান দুই ভাগে ভাগ করতে পারবা। তার মানে বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টা? বৃত্তের প্রতিসাম্য রেখা হলো অসংখ্য। বৃত্তের প্রতিসাম্য রেখা কত বলতো? অসংখ্য। আশা করি বুঝতে পারছো। আর 4-5 মিনিটের মধ্যেই শেষ করে দেব আমি। এবার দেখো তাহলে বলতো বর্গের প্রতিসাম্য রেখা কয়টা? 4টা। এই যে দেখো 22 নাম্বারটা দেখো, 22 নাম্বারটা হলো
পঞ্চভুষ্টির প্রতিসাম্য রেখা কয়টা? এই যে 5টা। সুষম হইলেই এটা কি বলতো 5টা হবে। এইবার দেখো এই এমসিকিউটা যদি না করি তাহলে তোমাদের জন্য এটা মনে করো যে নাইনসাফি করা হবে। দেখো এখানে প্রশ্নে কি বলছে ভালো মতো দেখো। প্রশ্নে বলছে যে পঞ্চভুষ্টির অন্তস্থ প্রতিটি কোণের পরিমাপ কত। দেখো পঞ্চভুজ, আমি আগে একটা পঞ্চভুজ আঁকি। দেখো পঞ্চভুজ, সুষম পঞ্চভুজই আঁকি। এই মনে করেন একটা পঞ্চভুজ আঁকলাম। তো পঞ্চভুজ আঁকার পরে আমাকে বলছে এই প্রত্যেকটা কোণের পরিমাণ মনে করো আমার বের করতে বলছে। তো এটা কেমনে বের করবা? এটা বের করার সূত্র হইলো, দেখো এটা বের করা, তুমি আগে সবগুলা কোণ বের করবা, মানে সবগুলা কোণের সমষ্টি কেমনে বের করবা এটা আমি দেখাচ্ছি। তারপর 5 দিয়ে ভাগ করে দিবা। n-2 ইন্টু কত বলো তো 180। সো n এর মান কত বলো তো? n এর মান হলো 5। n এর মান কত? 5 মাইনাস 2 ইন্টু কত বলো তো 180। সো আমি যদি 5 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হয়? 3। আর এখানে কত হয়? 180। 3 180 তে কত হয়? 540। এখন তার মানে এই মোট সবগুলা কোণের পরিমাণ কত বলো তো? 540। এখন তুমি যদি একটা কোণ বের করতে চাও, তাহলে একটা কোণ কেমনে বের করবা? এই যে 5 দিয়ে ভাগ করে দাও। কত দিয়ে ভাগ করবা? 5 দিয়ে ভাগ করে দিবা। তো 5 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? এটা হয় মেবি 108। হ্যাঁ, এটা হয় 108। এটা হয় 108 ডিগ্রি। তার মানে একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা কোণ, তোমাকে যদি ষড়ভুজেরও বের করতে বলে n এর মান কত বসাবা? 6 বসাবা। ওকে, জিনিসটা বুঝছো? তাহলে অষ্টভুজ যদি বলে তাহলে n এর মান 8 বসাবা। সো আশা করি এই জিনিসটা তোমরা পারবা। এখন এই যে দেখো, এখন আমি তোমাদের দেখো 29 নাম্বার প্রশ্নটা দেখো। 29 নাম্বারটা দেখো। 29 নাম্বারটা এখানে বলছে যে একটা পাখার অর্ধ ঘূর্ণায়ন কোণের পরিমাণ কত? একটা পাখার অর্ধ ঘূর্ণায়ন কোণের পরিমাণ কত? দেখো একটা পাখা যদি চিন্তা করি যে পুরা যদি ঘুরে আসে তাহলে কত বলতো? 360। তাহলে অর্ধেক ঘুরলে কত বলতো? 180। তার মানে একটা পাখার অর্ধ ঘূর্ণায়ন কোণের মান কত বলতো? 180। সো আমার মনে হয় এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো এই যে লাস্ট 30 নাম্বার এমসিকিউটা দেখে, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমার ঘূর্ণায়ন কত? ঘূর্ণকোণ হবে 90 ডিগ্রি। আর বর্গের ক্ষেত্রে এখানে দেখো প্রতিসাম্য রেখার সংখ্যা কত হবে? আমি না বলছি একটু আগে সুষম জিনিসের প্রতিসাম্য রেখা কি হবে? বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা কত? 4। তার মানে এটাও আমাদের আনসার হবে। আচ্ছা, এবার দেখো ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা কত বলো তো? 6 না, ঘূর্ণায়ন প্রতিসমতার মাত্রা 6 হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাটা। তাহলে দেখো তো অপশনের মধ্যে কত আছে? অপশনের মধ্যে আছে 1 আর 2। তাহলে 1 আর 2 সুন্দর করে দাগায় দাও।